আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দুই মন্ত্রণালয়ের হস্তক্ষেপ। 2025 সালের মধ্যে 5 ধরনের জমি ছাড়তে হবে। আদালতে মকদ্দমা করলেও বিন্দুমাত্র লাভ হবে না। কোন 5 ধরনের জমি ছাড়তে হবে আর কোন দুই মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, দুই মন্ত্রণালয়ের হস্তক্ষেপে 2025 সালের মধ্যে 5 ধরনের জমি ছাড়তে হবে। কাদের ছাড়তে হবে? এর যথেষ্ট ডকুমেন্টস আছে, পরিপত্র, প্রজ্ঞাপন, আইন, বিধিমালা সব কিছুই আছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দুইটি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, যে সকল উপদেষ্টারা আছেন তারা কঠোরভাবে এই পদক্ষেপটি নিয়েছেন। অবৈধভাবে সম্পত্তি আর ভোগ দখলে রাখা যাবে না। আমার এই ভিডিও যারা দেখবেন, যাদের প্রয়োজন তারা দেখবেন, যাদের প্রয়োজন না তারাও চেষ্টা করবেন দেখার জন্য। আশা করি উপকৃত হবেন। যাদের জমি আছে তাদের জন্যই কিন্তু প্রযোজ্য। 5 ধরনের জমি 2025 সালের মধ্যে ছাড়তে হবে। যে সকল জমির মালিকদের সকল কাগজপত্র আছে এবং জমির প্রকৃত মালিক এবং যে সকল সম্পত্তি বেদখল হয়ে আছে সেই সকল সম্পত্তির দলিল কিন্তু বাতিল হয়ে যাবে যদি আপনি 2025 সালের মধ্যে আইনগত দিক থেকে ব্যবস্থা নেন, এমনটি কিন্তু জানানো হয়েছে মন্ত্রণালয়ের সূত্রে। ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই দুইটি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে চলে গেছে। এই অটোমেশনে যাওয়ার ফলে ধরা খেয়ে যাচ্ছে যে সকল জমির মালিকরা সম্পত্তি ক্রয় করেছে কিন্তু যিনি দাতা তিনি সম্পত্তি বিক্রয় করার অধিকার রাখেননি, সেই সকল ব্যক্তিদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন। আমি একে একে 5 ধরনের সম্পত্তি নিয়ে আলোচনা করব। 1 নম্বর আছে সাবকবলা দলিল। যেই সকল সাবকবলা দলিল সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত, বালাম বইতে এন্ট্রি আছে, সরকারি ফি জমা দিয়ে রেজিস্ট্রি মূলে তিনি একখণ্ড জমির মালিক হয়েছেন, কিন্তু আদৌ তিনি জানেন না যে এই সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করা হয়েছে তিনি এই সম্পত্তির প্রকৃত মালিক নন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি আপোষ বন্টননামা দলিল না করে কোনো ওয়ারিশ যদি সম্পত্তি বিক্রি করে দেয় আর সেই সম্পত্তির মধ্যে যদি অন্য কোনো ওয়ারিশের অংশ থাকে বা সম্পূর্ণ অংশও যদি থাকে, তাহলে সেই সকল সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে। এই বিষয়ে পরিপত্র, প্রজ্ঞাপন সব কিছুই আছে এবং আইন তাই বলছে। কারণ আপনার সম্পত্তি আপনি বিক্রি করবেন, যেই সম্পত্তি সেই সম্পত্তিতে আপনার পূর্ণ অধিকার থাকতে হবে, পূর্ণ মালিকানা থাকতে হবে, মালিকানার ইতিহাস সঠিক থাকতে হবে। সেই সম্পত্তি বিক্রি করলে দলিল টিকবে। আর যদি আপনি অন্য কারো সম্পত্তি যদি বিক্রি করেন, অন্য সম্পত্তি বলতে আপনার বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তিটি হয়েছে সেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তি হচ্ছে আপনার মৃত বাবা মায়ের, সেই সম্পত্তি তাদের মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয়েছে, এই সম্পত্তি আপনি আপোষ বন্টননামা দলিল করে নামজারি করে একক মালিকানা অর্জন করবেন, অথবা যৌথভাবে নামজারি করে দাগে দাগে হিস্সা মোতাবেক আপনি নতুন মালিকানা অর্জন করার পরে সেই সম্পত্তি বেচতে পারবেন। কিন্তু যদি আপনি অন্য কোনো ওয়ারিশকে ফাঁকি দিয়ে তাদেরকে বঞ্চিত করে আপনার ইচ্ছা মতো অন্য ওয়ারিশদের সম্পত্তি বিক্রি করে দেন, সেই সকল সাবকবলা দলিল বাতিল হয়ে যাবে। নাম্বার 2, হেবা দলিল। যেই সকল হেবা দলিল শর্ত মেনে এবং অথরাইজ পারসন মানুষের কাছে হেবা করা হয়েছে, এই সকল হেবা দলিলের কথা বলছি না, ওই সকল হেবা দলিলের কথা বলছি যেই সকল হেবা দলিল হেবার শর্ত ভঙ্গ করেছে এবং আনঅথরাইজ পারসন ব্যক্তিকে তারা হেবা করেছে। যেমন আমরা জানি যে হেবা দলিল করতে হলে হেবার 3টি শর্ত পালন করতে হয়, একটি হেবা ঘোষণা, আর একটি হেবা গ্রহণ, কিন্তু সবচেয়ে যে শেষে যেটি বলা হয়েছে সম্পত্তি ট্রান্সফার, এই সম্পত্তি ট্রান্সফার না করে যদি
দাতার কাছে রেখে দেয়, অথবা দাতা যে সম্পত্তিটি হেবা করেছে সেই সম্পত্তিটা হচ্ছে দৃষ্টিগোচর না, অদৃশ্য, অন্যের দখলে রয়েছে, সেই সম্পত্তি যদি কেউ হেবা করে দেয়, অবিভক্ত সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, সেই সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়নি, একক মালিকানা অর্জন করা হয় নাই, অন্য ওয়ারিশদের চোখে ফাঁকি দিয়ে সেই সম্পত্তি প্রাপ্তির থেকে অনেক বেশি সম্পত্তি নিজের সন্তান অথবা নিজের স্ত্রীর নামে হেবা করে দিয়েছে, অন্য ওয়ারিশরা জানে না, এই সকল হেবা দলিল কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেয়, এই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে জালিয়াতি করে যদি কেউ দলিল সৃষ্টি করে। বিগত বছরগুলিতে দেখা গেছে যে ভূমি অফিসগুলিতে প্রচুর দুর্নীতি হয়েছে, তেমনিভাবে সাব রেজিস্ট্রার অফিসেও কিন্তু দুর্নীতি হয়েছে। এখনো পর্যন্ত দুর্নীতি কিন্তু চলমান, অনেকাংশে কমে আসছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে প্রায়ই টিভিতে পত্রিকাতে দেখা যায় যে সাব রেজিস্ট্রারের চাকরি নেই, সাব রেজিস্ট্রার অফিসের অনেকের চাকরি নেই, তহসিলদারের চাকরি নেই এই দুর্নীতির কারণে। সেজন্যই বলা হচ্ছে যে পূর্বে যে সকল দলিল হয়েছে আতাত করে, লিয়াজু করে, বিনিময় করে, উৎকোষ দিয়ে যে কোনো পদ্ধতিতে দলিল করা হয়েছে, কিন্তু জমির মালিক জানে না যে তার সম্পত্তি বিক্রি হয়েছে। বডি চেঞ্জ করে বাবার সম্পত্তি অন্যকে বাবা সাজিয়ে, ভাইয়ের সম্পত্তি অন্যকে ভাই সাজিয়ে, এরকমভাবে অনেকভাবেই জাল দলিল করেছে। এই সকল জাল দলিল এখন কিন্তু আর টিকবে না, কারণ আপনি জানেন যে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, এই প্রযুক্তি নির্ভর বাংলাদেশে অটোমেশনে চলে গেছে ভূমি ব্যবস্থাপনা। অটোমেশনে যাওয়ার মানে হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, ডাটাবেজের মাধ্যমে সকল দলিল 117 বছরের দলিল ধাপে ধাপে কিন্তু আপলোড হচ্ছে। দেশে এবং প্রবাসে বসে জমির মালিকরা সুন্দরভাবে এই সম্পত্তির কাগজপত্র তারা দেখতে পারবে। কিন্তু এই যে জাল দলিল, এই সকল জাল দলিল কিন্তু ফাইন্ড আউট হয়ে যাবে যদি আপনারা 2025 সালের মধ্যে জাল দলিল শনাক্ত করতে পারেন এবং আপনাদের মালিকানা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে হ্যাঁ এই সম্পত্তিতে আপনার অংশ আছে, সত্ত্ব আছে, এই সম্পত্তি জাল দলিল হয়েছে, এবং আপনি মামলা করে বিজ্ঞ আদালতে বিচারক মহোদয়ের সামনে আপনি যদি আপনার প্রমাণপত্র যদি দাখিল করতে পারেন এবং প্রমাণিত হয় যে এই সম্পত্তির মালিক আপনি, তাহলে ওই জাল দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে খাস খতিয়ানের সম্পত্তি। আমরা জানি 1 নম্বর খাস খতিয়ানের সম্পত্তি একদম সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি। এই সরকারের খাস খতিয়ানের সম্পত্তি বিগত বছরগুলিতে রাজনীতির পেশি শক্তি খাটিয়ে, দুর্নীতি করে, বিভিন্নভাবে ভূমি দস্যুরা, প্রতারক চক্র অনেকেই এই সম্পত্তি সিএস খতিয়ান সরকারের নামে, সরকারের সম্পত্তি লিজ নিয়ে সেই সম্পত্তি তারা একের পর এক রেকর্ড করে নিয়েছে। ধরেন আরএস রেকর্ড করে নিয়েছে, বিএস রেকর্ড করে নিয়েছে, যোগ সাজসে নামজারি করে নিয়েছে। এই সকল সম্পত্তি কিন্তু সরকারের। এই আরএস খতিয়ান, বিএস খতিয়ান, এসএ খতিয়ান করে সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এই বিকৃত সম্পত্তির একটি দলিল সৃষ্টি হয়েছে। দলিল যার ভূমি হবে তার, এখানে এই সূত্র কিন্তু চলবে না। চলবে হচ্ছে জমির ইতিহাস, মালিকানার ইতিহাস যার ঠিক আছে তিনি হচ্ছে প্রকৃত মালিক। তাহলে এই সম্পত্তির মালিক হচ্ছে সরকার। সরকার যে কোনো পন্থায় এই সম্পত্তির দলিল বাতিল করে দিয়ে সরকারের সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এর উপরেও কিন্তু একটি পরিপত্র জারি করা হয়েছে। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ডিসি মহোদয়, সকল ডিসি মহোদয়কে কিন্তু এই আদেশটি দেওয়া হয়েছে সরকারের সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য। প্রয়োজনে যিনি দখলে আছেন, যিনি দলিল মূলে মালিক, তার সাথে একদম সর্বোচ্চ আদালতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলা হয়েছে, যাতে করে সরকারের সম্পত্তি কোনোভাবেই কোনো জনগণ একটি দুটি রেকর্ড খতিয়ান দিয়ে মালিকানা নিয়ে বসে না থাকতে পারে, সেই দলিলটিও বাতিল করার কথা বলা হয়েছে। পাশাপাশি কিন্তু আপনারও যদি কোনো সম্পত্তি খাস খতিয়ানে চলে যেয়ে থাকে, সেই খাস খতিয়ানের সম্পত্তিও কিন্তু আপনি ঠিক একই পদ্ধতিতে আপনি কিন্তু বের করে আনতে পারবেন। এজন্যই সরকার উপকৃত হবে, সাধারণ জনগণও কিন্তু উপকৃত হবে। এই দুই মন্ত্রণালয়ের যে
সিদ্ধান্ত যা পদক্ষেপ, এই পদক্ষেপে কিন্তু উভয় পক্ষই কিন্তু উপকৃত হবে, সরকার এবং সাধারণ জনগণ। সর্বশেষ হচ্ছে অর্পিত সম্পত্তি। আমরা জানি যুদ্ধের পরবর্তী সময় আমাদের দেশ থেকে যে সকল ভাই বন্ধুরা দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, পার্শ্ববর্তী ভারতবর্ষে চলে গেছে, মানে ইন্ডিয়াতে চলে গেছে বা কলকাতায় চলে গেছে, যেখানেই যাক, কিন্তু সেই সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই সম্পত্তি কিন্তু সরকার অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করেছেন। এই অর্পিত সম্পত্তির নামেও কিন্তু একটি পরিপত্র জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সরাসরি ভূমি মন্ত্রণালয় কর্তৃক ডিসি মহোদয়দেরকে যে চিঠিটি দিয়েছে বা যে পরিপত্রটি দিয়েছে, সেইখানে ডিসি মহোদয়ের পক্ষে সম্পূর্ণ ক্ষমতা এসিল্যান্ডকে দেওয়া হয়েছে এবং এসিল্যান্ডকে স্পষ্ট করে বলা হয়েছে যে এসিল্যান্ড সরাসরি সরজমিনে গিয়ে তার অধীনস্থ যে কর্মচারী কর্মকর্তা আছে, সার্ভেয়ার, কানুনগো যারা আছে, তাদেরকে নিয়ে যায় সেই সকল সম্পত্তি, যেই সকল সম্পত্তি হচ্ছে অর্পিত সম্পত্তি। যদি মালিকানা সম্পত্তির সাথে সেটি যদি যৌথভাবে থাকে, তাহলে সেই যৌথ সম্পত্তি সরাসরি মাপ দিয়ে, আমিন নিয়ে যায় মাপ দিয়ে, সীমানা পিলার দিয়ে অর্পিত সম্পত্তি আলাদা করে ব্যক্তি মালিকানা সম্পত্তি তাদেরকে দিয়ে এই অর্পিত সম্পত্তি সরকারের নামে নামজারি করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা বলা হয়েছে। এই 5 শ্রেণীর সম্পত্তি 2025 সাল থেকে শুরু হচ্ছে, একদম সরাসরি ছেড়ে দিতে হবে। সম্পত্তির যে মালিকানার ইতিহাস যদি সঠিক না থাকে, তাহলে সেই ব্যক্তি এই 5 শ্রেণীর যে দলিল, এই 5 শ্রেণীর যে ভূমি, এই ভূমিতে তিনি দখলে থাকতে পারবে না, তার দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে, এমনটি বলা হয়েছে মন্ত্রণালয় সূত্রে। আমরা সবসময় জানি যে ভূমি ব্যবস্থাপনায় আইন মন্ত্রণালয়, সাব রেজিস্ট্রার অফিস নিয়ন্ত্রণ করে, ভূমি অফিসগুলি ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টারা আছেন, ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যে সকল উপদেষ্টারা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টায় এই যে অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনাকে নিয়ে গেছে, এই জন্য সাধুবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।